আজকে আমরা চলে এসেছি একটা সেশন স্যাম্পল পেপার অফ সেমিস্টার 3 অ্যান্ড বেসিক আইডিয়া সলভিং অ্যাকাউন্টেন্সি, যেটা আমি নিয়ে এসেছি তোমাদের কাছে এবং এটা আশা করি তোমাদের আগামী পরীক্ষার জন্য হেল্পফুল হবে। চলো শুরু করা যাক দেরি না করে। আগে একটু নিয়ম কানুনগুলো বলে দিই। এই প্রশ্নপত্রে মোট 8টা বিভাগ থাকবে এবং সেখানে 40টা প্রশ্ন আছে। 8টা বিভাগ মানে হচ্ছে আমি বলবো কি কি বিভাগ তার মধ্যে আছে এবং এখানে 40টা প্রশ্ন থাকবে, সবকটাই এমসিকিউ টাইপ। তোমরা আগেই বুঝে গেছো যে এখানে এমসিকিউ টাইপ বলতে পুরোপুরি অপশন বেসড কোয়েশ্চেন আসবে এবং 8টা ধরনের কোয়েশ্চেন, 8 ধরনের কোয়েশ্চেন আসবে। ছাত্রছাত্রীদের নির্দেশ মেনে প্রতিটি প্রশ্নের উত্তর দিতে হবে, যেরকম ইনস্ট্রাকশন বলে দেওয়া থাকবে সেই অনুযায়ী আমাদের কিন্তু উত্তরটা দিতে হবে। আর প্রতিটি প্রশ্নের পূর্ণমান তোমরা জেনেই গেছো 1। ভুল উত্তরের জন্য কোনো ঋণাত্মক নম্বর কিন্তু থাকবে না, নেগেটিভ মার্কিং বা ঋণাত্মক নম্বর এখানে থাকবে না। উত্তর ওয়েমার পত্র যথাযথ নির্দেশ মেনে পূরণ করতে হবে। প্রযোজ্য নিয়মাবলী তোমাদের ওয়েমার পত্রের পিছনে বিস্তারিত দেওয়া থাকবে। এটা তোমরা অলরেডি জেনে গেছো যে বিভিন্নভাবে ওয়েমার সিট কিভাবে পূরণ করতে হয়, সেটা আমরা জানি, এবং কিভাবে গোল করার নিয়ম আছে, কিভাবে রাউন্ড করার নিয়ম আছে, সেগুলো কিন্তু আমরা খুব ভালো করে জেনে নেব। কারণ ভুল যদি রাউন্ড করা হয় তাহলে কিন্তু ওটা রিড করতে পারবে না, ক্যান্সেল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যে ধরনের যেভাবে আমরা ওয়েমারটাকে যে নিয়মে পূরণ করবো সেটা কিন্তু দেখে নেব। ওয়েমার সিটের পেছনে কিন্তু সেগুলো বিস্তারিত বলে দেওয়া থাকবে। দেওয়া আছে প্রয়োজনীয় রাফ কাজ করার জন্য। আমাদের অঙ্ক অ্যাকাউন্টেন্সি কিছু কিছু ওয়ার্কিং করতে হয়, কিছু কিছু কাজ করতে হবে। সেই রাফ ওয়ার্ক করার জন্য প্রশ্নপত্রের মধ্যেই 2টো পেজ রাফ দেওয়া থাকবে, সেখানেই আমাদের রাফ ওয়ার্কিংটা করতে হবে। আর এই জায়গা থেকে আমাদের একটা জিনিস বলে রাখি, আলাদা কিন্তু জায়গা দেওয়া থাকবে না। রাফ কাজের জন্য বরাদ্দ যে 2টো পেপার দেওয়া থাকবে সেই 2টো পেপারই কিন্তু আমাদের কাজটা করতে হবে। আর সব থেকে ইম্পর্টেন্ট ফ্যাক্টর, আমাদের কিন্তু যে অঙ্কগুলো করতে হবে, যে সলভিং গুলো করতে হবে, সেটা কিন্তু উইদাউট ক্যালকুলেটর। ক্যালকুলেটর কিন্তু কখনো ইউজ করা যাবে না, আমাদের কিন্তু এটা রেস্ট্রিক্ট করা আছে। তো এটাই আমরা ইংরেজিতে একটু বলে দিই। দিস পেপার হ্যাজ টোটাল 40 কোয়েশ্চেন্স ইন 8 সেকশন। স্টুডেন্টস শুড আনসার each question according to the instruction. Each question carries a full value of 1 with no negative marks for wrong answer. Answer OMR form should be filled following proper instruction. The applicable rules are detailed at the back of your OMR form. The necessary rough work should be done on the blank page provided with the question paper or in the blank space of the question paper. Similar extra white paper will not be given for counting or rough work. No calculator can be used. এটা কিন্তু একদম মাথায় রাখবে, ক্যালকুলেটর কিন্তু ইউজ করা যাচ্ছে না। সুতরাং তোমরা প্র্যাকটিসও কিন্তু করবে সেরকম ভাবেই, সেরকম করে কাজ করতে হবে। তোমরা কিন্তু প্র্যাকটিস কিন্তু উইদাউট ক্যালকুলেটর করবে, নাহলে কিন্তু পরীক্ষায় এই 1 ঘন্টা 15 মিনিটে কাজটা করা সম্ভব হবে না। মোর অর লেস আমাদের জানাই আছে যে ফুল মার্কস 40টা কোয়েশ্চেনের মার্কস, আর টাইম কিন্তু বরাদ্দ মাত্র 1 ঘন্টা 15 মিনিট। কখনো কখনো এটাই মোর দ্যান এনাফ হয়, কখনো কখনো এটাই কিন্তু কম হয়ে যায়। এবার আমরা আসছি যে কি কি নিয়ে আমরা আলোচনা করব। তোমরা সেমিস্টার 3-তে জানো যে কি কি টপিক আমাদের আছে এবং কত নম্বরে কি কি টপিক কভার করছে। নাম্বার 1, অ্যাকাউন্টিং ফর পার্টনারশিপ ফার্ম 1, যেটা 15 মার্কস ক্যারি করবে। 15 মার্কস ক্যারি করবে মানে 15টা কোয়েশ্চেন এখানে আসবে। নাম্বার 2 হচ্ছে অ্যাকাউন্টিং ফর কোম্পানি। কোম্পানির মধ্যে তোমাদের কোম্পানির যে শেয়ারসের বেসিক যে সমস্ত জিনিসগুলো আছে, ডিভেঞ্চারের যে পার্টগুলো আছে সেগুলো আসবে, সেটা ক্যারি করছে 10 মার্কস। আর নাম্বার 3-তে আছে অ্যানালিসিস ফর ফিনান্সিয়াল স্টেটমেন্ট। এর মধ্যে রেশিও পড়ে যাচ্ছে, কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্ট, কম্পারেটিভ ব্যালেন্স শিট, ওই পার্টটা পড়ছে। আর আমাদের যে ফিনান্সিয়াল স্টেটমেন্টটা, অর্থাৎ কোম্পানির অ্যাকাউন্ট, কোম্পানি অ্যাক্ট অনুযায়ী 2013 সালের যে অনুযায়ী যে সিস্টেমটা আছে ব্যালেন্স শিট এবং স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লসের, সেই পার্টটা নিয়ে আমাদের অ্যানালিসিস ফর ফিনান্সিয়াল স্টেটমেন্ট, যার মার্কস হচ্ছে 15। এবার আমাদের ওই 8টা টাইপের কথা প্রথমেই আমি বলেছিলাম, সেই 8টা টাইপ আমি এখানে কভার করব। কি 8টা টাইপ কি কি, এগুলো কিন্তু মাথায় রাখবে যে প্রত্যেকটা টাইপই কিন্তু আমাদের কোয়েশ্চেন আসবে এবং প্রত্যেকটা টাইপ কিন্তু আমাদের কাজ করতে হবে বা জানতে হবে। অনেক সময় তুমি ভাবতে পারো যে এই পার্টটা আসবে না বা এই পার্টটা আসতে পারে না, আসবে, এটা কিন্তু ভাববে না। সবকটা টাইপ যেগুলো বলবো সেগুলো কিন্তু কভার করবি। নাম্বার 1 হচ্ছে, দেখো, নাম্বার 1 হচ্ছে জেনারেল এমসিকিউ। জেনারেল এমসিকিউ মানে হচ্ছে
নর্মাল এমসিকিউ যেগুলো থাকবে একদম সিম্পল কোয়েশ্চেন দিয়ে 4টে অপশন দেওয়া থাকবে, সেটা জেনারেল এমসিকিউ বলা হবে। সবকটাই 4টে অপশন থাকবে, কিন্তু মোরাললেস এই জেনারেল এমসিকিউ বলতে শুধুমাত্র একটা সোজাসাপটা কোয়েশ্চেন থাকবে, তার 4টে অপশন দেওয়া থাকবে এবং সেখান থেকে চুজ করতে হবে, তুমি চুজ করে অ্যান্সার দিতে পারবে। এবং মাথা রাখবে যখন তুমি চুজ করছো তখন কিন্তু ভেবেচিন্তে চুজ করবে, কারণ ওএমআর সিটে কিন্তু একবার যদি রাউন্ড করে দাও তারপর দ্বিতীয়বার সেটাকে কিন্তু কারেকশন করার অপশন থাকবে না। সুতরাং যখন তুমি চুজ করবে অপশনগুলো তখন কিন্তু সঠিকভাবে চুজ করতে হবে। নেক্সট পার্ট হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এটা বুঝতেই পারছো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মানে হচ্ছে এমন একটা কোয়েশ্চেন থাকবে, তার একটা শূন্যস্থান পূরণের মতো একটা অপশন দেওয়া থাকবে, ফাঁকা জায়গা থাকবে, সেই অংশটা পূরণ করতে হবে, তার 4টে অপশন দেওয়া থাকবে এবং তোমাকে অপশনটা 4টে অপশনের মধ্যে থেকে সিলেক্ট করতে হবে। তো এইটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এটা সোজা। ট্রু ফলস, ট্রু ফলসের ব্যাপারটা অলরেডি তোমরা জানো। এখানে ট্রু ফলস কিন্তু আমরা যেরকম ভাবে জেনে এসছি বা শিখে এসছি, দুটো অপশন থাকবে, একটা ট্রু একটা ফলস, এরকম করলে কিন্তু হবে না। আমাদের কিরকম থাকবে, হয় মোর দ্যান 2 স্টেটমেন্ট তোমার দেওয়া থাকবে, 3টে অথবা 4টে স্টেটমেন্ট তোমার দেওয়া থাকবে। সেই 4টে স্টেটমেন্ট থেকে আমাদের ট্রু ফলস, প্রথম স্টেটমেন্টটা ট্রু হতে পারে, দ্বিতীয় স্টেটমেন্টটা ফলস হতে পারে, 3 নম্বর স্টেটমেন্টটা ট্রু হতে পারে, এরকম ভাবে কিন্তু আমাদের ট্রু ফলস দেওয়া থাকবে অনেকগুলো, এবং তোমাকে সিলেক্ট করতে হবে যে কোনটা ট্রু কোনটা ফলস, তার 4টে অপশন দেওয়া থাকবে। ট্রু ফলসের 4টে অপশন, তাহলে সেখান থেকে আমাদের একটা পার্ট হলো ম্যাচিং। ম্যাচিং বলতে কি বোঝাচ্ছে, ম্যাচিং মানে হচ্ছে দুটো টেবিল দেওয়া থাকবে, একদিকে কলম এ একদিকে কলম বি। কলম এ তে 4-5টা আইটেম দেওয়া থাকবে, কলম বি তে 4-5টা আইটেম দেওয়া থাকবে। এবার এ কলমের সঙ্গে বি কলমের কিভাবে ম্যাচ আপ হয় সেটাকে তোমাকে বলতে হবে, এটা হচ্ছে ম্যাচিং। তারও 4টে অপশন দেওয়া থাকে এবং প্রপার যে অপশনটা হবে সেটা সিলেক্ট করতে হবে। সিকোয়েন্স মানে হচ্ছে, অনেকে বলে এটা রিঅ্যারেঞ্জ করা। রিঅ্যারেঞ্জ মানে হচ্ছে কি, অনেকগুলো স্টেপ থাকবে, সেই স্টেপগুলো তোমাকে উল্টো পাল্টা করে সাজানো থাকবে, সেইগুলোকে থেকে আমাকে কি করতে হবে, সিলেক্ট করতে হবে, সিকোয়েন্স মেনটেন করে সেগুলোকে তুলতে হবে। পরপর সিকোয়েন্স মেনটেন করে সেটাকে রিঅ্যারেঞ্জ করতে হবে, এবং রিঅ্যারেঞ্জ করার পর কিন্তু আমি 4টে অপশন পাবো, যেটা ঠিক হবে সেটা আমাকে চুজ করতে হবে। তাহলে যেমন ধরো কোম্পানি ফরমেশনের স্টেপ, আমার অনেকগুলো উদাহরণ আছে, সেটটা যখন আলোচনা করব। কোম্পানি ফরমেশনের স্টেপ আছে, তারপরে তারপরে কি ধরনের প্রফিট বের হয়। অনেক সময় আমরা জানি যে গ্রস প্রফিট, তারপর নেট প্রফিট, তারপর আমাদের অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট বার করা হয় বা ডিস্ট্রিবিউটেড প্রফিট বার করা যায়। এই যে পরপর পরপর সিকোয়েন্স, এইগুলো দিয়ে কিন্তু এই সিকোয়েন্স ধরনের অঙ্ক আসতে পারে। অ্যাসারশন অ্যান্ড রিজন, এটা কি, এটা এটা হচ্ছে নতুন একটা কনসেপ্ট, নতুন ধরনের। এটা কিন্তু বেশ শক্ত জায়গা সাধারণ ছেলেদের কাছে। তার কারণ হচ্ছে একটা বিবৃতি দেওয়া থাকবে, সেই বিবৃতির সম্ভাব্য কারণ দেওয়া থাকবে, কারণটা সঠিক হতেও পারে, আবার কি হতে পারে, নাও হতে পারে। তাহলে সেই বিবৃতি আর কারণ, এই দুটো কি একে অপরের সঙ্গে ম্যাচ করছে? যদি ম্যাচ করে তাহলে তার সেটার কি অপশন হবে, যদি ম্যাচ না করে তার একটা অপশন দেওয়া থাকবে। তোমাকে দুটো স্টেটমেন্ট পড়ে, মানে বিবৃতি, অ্যাসারশন আর কারণ, রিজন, এই দুটো পড়ে নিয়ে তোমাকে কিন্তু বিচার করতে হবে যে কোনটা ঠিক, আদেও কারণটা কি বিবৃতির সঙ্গে যায় না যায় না, না তথ্যগুলো ভুল, সেটা কিন্তু বিচার করতে হবে। তো এটা হচ্ছে অ্যাসারশন রিজনিং। নেক্সট হচ্ছে ডায়াগ্রাম বেসড। ডায়াগ্রাম বেসড মানে জানোই যে কিছু কিছু ছবি, স্ট্রাকচার, চার্ট এগুলো দেওয়া থাকবে, সেখান থেকে সম্ভাব্য কোয়েশ্চেন দেওয়া থাকবে, সেই চার্টটা বুঝে নিয়ে তোমাকে অপশান সিলেক্ট করতে হবে। তাহলে এটা হচ্ছে ডায়াগ্রাম বেসড। কেস বেসড মানে হচ্ছে ছোট ছোট অঙ্ক, আমাদের যেরকম অ্যাকাউন্টেন্সিতে ছোট ছোট অঙ্ক, ছোট ছোট সলভিং প্রবলেম দেওয়া থাকবে, এবং সেই সলভিং প্রবলেমগুলো আমাদের কেস বেসডে দেওয়া থাকবে, এবং সেগুলোকে আমরা সলিউশন করে সেগুলোকে দিতে হবে। ছোট 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 অঙ্কের উপর ডিপেন্ড করে কেস বেসড অঙ্ক আমাদের কিন্তু এমসিকিউ থাকবে। এই হচ্ছে 8টা ধরনের কোয়েশ্চেন, এবং এখান থেকে কিন্তু টোটাল 40 মার্কস আসবে। যেখানে কিন্তু এটা ভেবো না যে 8 মানে হচ্ছে প্রত্যেকটা ইকুয়ালি 5 ডিস্ট্রিবিউট হবে, এরকম নয়। বিভিন্নভাবে আরবিট্রারি সেটা ক্যালকুলেশন করা যেতে পারে এবং সেরকমভাবে হয়। এবার আমরা একটু চলে আসবো যে কি কি ধরনের আমার এই প্যাটার্নে যে কোয়েশ্চেনটা বানানো হয়েছে সেটা কি কি প্যাটার্নে করা হয়েছে। আমি জেনারেল এমসিকিউ টোটাল 6টা রেখেছি, কোয়েশ্চেন নাম্বার এখানে ডিটেলস দেওয়া আছে, কোন কোয়েশ্চেনটা কি ধরনের কোয়েশ্চেন সেটা বলে দেওয়া আছে। কোয়েশ্চেন নাম্বার 1-2 যেমন জেনারেল কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 14-31 যেমন জেনারেল কোয়েশ্চেন, কোন ক্যাটাগরিতে কোন ধরনের কোয়েশ্চেনগুলো আছে এটা আমি বলে দিয়েছি তোমাদের সুবিধার জন্য। তোমরা যদি চাও এটা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, তাহলে তোমাদের অঙ্ক যখন দেখবে, অঙ্কগুলো যখন করাবো তখন বুঝতে সুবিধা হবে যে কি ধরনের কোন টাইপটা কভার করছে, এখানে কোন টাইপটা, কোন কোয়েশ্চেনটা কোন ধরনের টাইপ। এটা আমি আর বেশি ডিসকাস করছি না, কারণ এটা ডিসকাস করলে আমাদের অনেক বড় হয়ে যাবে, তাই জন্য এই জায়গাটাকে আমি অফ করলাম।
নেক্সট হচ্ছে এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, একটু বুঝে নাও। এটা হচ্ছে আমাদের তিন ধরনের পার্টে আমাদের কিন্তু কোয়েশ্চেন আসবে। একটা হচ্ছে রিমেম্বারিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, যেখানে আমাদের 30% কোয়েশ্চেন টোটাল মার্কসের কোয়েশ্চেন অ্যালটেড থাকবে, তার মানে 12 মার্কস কোয়েশ্চেন কিন্তু ক্যারি করবে রিমেম্বারিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং। অর্থাৎ তুমি পুরো টপিকটা নিয়ে কি বুঝেছো, এতদিন ধরে তোমার কি ভ্যালু অ্যাডিশন হয়েছে, তোমার কতটা মনে রাখার ক্ষমতা হয়েছে, সেটার উপর ডিপেন্ড করে 30% কোয়েশ্চেন কিন্তু অ্যালটেড হবে। সেরকমভাবেই কোয়েশ্চেন বাড়ানো হয়েছে এবং কোয়েশ্চেন নাম্বার এই পার্টগুলো 3, 4, 6, 7, 15, 20, 30, 32, 33, 35, 36 and 39, টোটাল 12 মার্কস আমরা কিন্তু এখানে রিমেম্বারিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং এর জন্য রেখেছি, যেটা একটু সাধারণ ছেলেদের থেকে একটু ভালো ছেলেদের জন্য এটা কিন্তু অ্যাপ্লিকেবল, ছাত্রছাত্রীদের জন্য। নেক্সট আমরা চলে আসছি অ্যাপ্লাইং 50 মার্কস। অ্যাপ্লাইং এর ওপর মানে জাস্ট প্রয়োগ বেসিসে হবে, যে রুলস গুলো তোমরা পড়েছো তার সরাসরি প্রয়োগ আমরা কিভাবে করব, সরাসরি সোজা সোজা কিছু পার্ট আছে সেগুলোকে যাতে সবাই অ্যাপ্লাই করতে পারে, বা সেই জায়গাগুলো থেকে নিয়ে 50 মার্কস আমাদের 50% তোলা হবে বা দেওয়া হয়েছে, যার অ্যামাউন্ট টোটাল মার্কস হচ্ছে 20 মার্কস। এবং এখানে কোয়েশ্চেনগুলো অ্যালার্ট করা হচ্ছে এইভাবে সাজানো হয়েছে: 1, 2, 5, 8, 12, 14, 16, 17, 19, 22, 24, 25, 26, 28, 29, 31, 34, 37, 40, এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোই হচ্ছে আমাদের এই অ্যাপ্লাইং এর কোয়েশ্চেন। দেখলে বুঝতে পারবে টোটাল 20 মার্কস কিন্তু আমাদের অ্যালার্ট করা হয়েছে। তাহলে 40-এর মধ্যে 50% কিন্তু 20, যেটা হচ্ছে একদম বেসিক লেভেলের জিনিস দেওয়া থাকবে, যাতে করে সবাই এই কোয়েশ্চেনের অ্যান্সারটা দিতে পারে। আর মোর দ্যান দ্যাট এটা হচ্ছে কি অ্যানালাইজিং অ্যান্ড ইভ্যালুয়েটিং ক্রিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ একটু অ্যাডভান্স লেভেলের কোয়েশ্চেন এখানে দেওয়া থাকবে, একটু চিন্তা ভাবনা করতে হবে উত্তরটা দেওয়ার জন্য। তার জন্য কিন্তু এই অ্যানালাইজিং আর ইভ্যালুয়েটিং ক্রিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং এর পার্টটা রাখা হয়েছে। টোটাল মার্কসের 20% ক্যারি করবে, টোটাল 8 মার্কস। টোটাল 8 মার্কস কোন কোন কোয়েশ্চেনগুলো এখানে দেওয়া আছে আমার সিটের: 9, 10, 11, 18, 21, 23, 27, 38, এই কটা কোয়েশ্চেন হচ্ছে আমাদের অ্যানালাইজিং, ইভ্যালুয়েটিং অ্যান্ড ক্রিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং। অর্থাৎ এইগুলোর উত্তর করতে গেলে একটু ভাবনা চিন্তা করতে হবে, একটু ডেপথ নলেজের দরকার, যেটা একটু এক্সট্রা অর্ডিনারি কোয়েশ্চেন হিসেবে পরিগণিত হচ্ছে। এরপর আমরা চলে আসছি মূল জায়গায়। আমরা যে পার্টটা করব সেটা হচ্ছে প্রথম 40টা কোয়েশ্চেন যে আলোচনা করব, এই প্রথম 40টা কোয়েশ্চেনের প্রথম কোয়েশ্চেন দিয়ে শুরু করছি। বলছে পার্টনার হু ডাজ নট কন্ট্রিবিউট ক্যাপিটাল বাট ম্যানেজেস দ্য ফার্মস বিজনেস অন বিহাফ অফ অল দ্য পার্টনার্স ইজ কল্ড মাইনর পার্টনার, অ্যাক্টিভ পার্টনার, সাব পার্টনার, ওয়ার্কিং পার্টনার। বাংলা হচ্ছে যে অংশীদার মূলধন দেন না, মানে মূলধন কন্ট্রিবিউট করেন না, কিন্তু সমস্ত অংশীদারদের পক্ষে কারবার পরিচালনা করেন, তাকে বলা হয় নাবালক অংশীদার, সক্রিয় অংশীদার, উপ অংশীদার, কার্যকর অংশীদার। এই চারটে অপশন হচ্ছে একদম বেসিক লেভেলের জিনিস, যেটা মাথায় রাখতে হবে যে এই ব্যাপারগুলো কি, কারা কন্ট্রিবিউট করে আর কারা কন্ট্রিবিউট করে না। এটা যদি আমাদের মাথায় থাকে তাহলে কিন্তু কোশ্চেনটা আমরা অ্যান্সার দিয়ে দিতে পারবো। তো মাইনর পার্টনার প্রথমে আমরা দেখি। এই যে মাইনর পার্টনারের কথা বললাম, এই যে মাইনর পার্টনারের কথা বললাম, মাইনর মানে হচ্ছে বাংলা হচ্ছে নাবালক। এই নাবালক বা মাইনর বলতে কি বোঝাচ্ছে? মাইনর বলতে বুঝতেই পারছো যে কাদের নাবালক বা মাইনর বলা হয়, যাদের বয়স 18 বছরের নিচে, তারা হচ্ছে মাইনর। এবার তারা কি পার্টনারশিপে আসতে পারে? পার্টনারশিপে কিন্তু তারাও আসতে পারে, কিন্তু সেখানে কিন্তু তারা কোনো অ্যাক্টিভ পার্টিসিপেশন তাদের কিছু থাকবে না। তারা হয়তো ক্যাপিটাল কন্ট্রিবিউট করতে পারে, কিন্তু তারা কোনো রকম ম্যানেজমেন্ট ডিসিশন মেকিং এ, ম্যানেজমেন্টের পার্টে, কোনো রকম কাজের ক্ষেত্রে তারা কিন্তু অংশগ্রহণ করতে পারবে না। তাহলে এই অপশনটা যেটা বলেছিলাম, যে অংশীদার মূলধন দেন না কিন্তু সমস্ত অংশীদারদের পক্ষে কারবার পরিচালনা করেন, তাদের ক্ষেত্রে মাইনর অপশনটা যাচ্ছে না, তাহলে মাইনর পার্টনারটা এলো না। নেক্সট হচ্ছে অ্যাক্টিভ পার্টনার। অ্যাক্টিভ পার্টনার কারা? অ্যাক্টিভ পার্টনার বলতে সক্রিয় বা এক অংশীদার বলা হয়। অ্যাক্টিভ পার্টনার বলতে কি বোঝাচ্ছে? যারা অ্যাক্টিভলি রিলেটেড টু দ্য বিজনেস। অ্যাক্টিভলি রিলেটেড মানে কি? যারা অলরেডি অ্যামাউন্টও কন্ট্রিবিউট করছে, আবার কাজটাও করছে, অর্থাৎ তো ম্যানেজমেন্টের ডিসিশন মেকিং এ, বা ধরো কোনো রকম পার্টনারশিপ বা অংশীদারদের মধ্যে কোনো কাজের দরকার পড়লো, সেই কাজগুলো করছে, যা যা কাজ করার থাকে সেগুলো করছে, প্লাস ক্যাপিটাল কন্ট্রিবিউশন করছে। বোথ আর ইনভলভ, যখন বোথ আর ইনভলভ থাকবে তখন কিন্তু তাকে কি বলা হবে? সক্রিয় অংশীদার বা অ্যাক্টিভ পার্টনার। সাব পার্টনার কারা? এরা কিন্তু অ্যাকচুয়ালি কোম্পানির অংশীদারদের সাব মানে অংশীদার নয়,
এরা কি হচ্ছে একজন পার্টনারের কাছ থেকে প্রফিট বা লসটাকে ডিটারমাইন করে, প্রফিট বা লসটাকে নিয়ে নিতে পারে, বা কিছুটা একজন পার্টনারের প্রফিট নিয়ে নিল, তাহলে সেক্ষেত্রে কি বলা হবে, এটাকে বলা হবে সাব পার্টনার। সাব পার্টনারের বাংলা হচ্ছে উপ অংশীদার। তাহলে এরাও এর মধ্যে যাচ্ছে না, তাহলে রইল বাকি পড়ে কি ওয়ার্কিং পার্টনার। ওয়ার্কিং পার্টনার তাহলে কি হবে, ওয়ার্কিং পার্টনার মানে হচ্ছে যারা কাজের সঙ্গে শুধুমাত্র রিলেটেড থাকবে, কিন্তু কোনো রকম টাকা কন্ট্রিবিউট করবে না, কোনো রকম মূলধন কন্ট্রিবিউট করবে না, তাদেরকে কি বলা হবে, ওয়ার্কিং পার্টনার। তাহলে এক্ষেত্রে আমরা অপশন পেয়ে গেলাম, অপশনটা কি হবে, যে যারা টাকা কন্ট্রিবিউট করছে না কিন্তু ফার্মের বিজনেস ম্যানেজ করছে বিহাফ অফ অল পার্টনার্স, তাকে কি বলা হবে, কার্যকরী অংশীদার বা ওয়ার্কিং পার্টনার। তাহলে অপশন অ্যান্সার কি হবে এখানে, অ্যান্সারটা কি হবে এখানে, ডি, ওয়ার্কিং পার্টনার। আশা করি এটা বোঝা গেল। নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট কোয়েশ্চেন, লোকাল গুডউইল রিপ্রেজেন্ট ডগ গুডউইল, ক্যাট গুডউইল, র্যাট গুডউইল, র্যাবিট গুডউইল। স্থানীয় সুনাম সূচিত করে কুকুর সুনাম, বিড়াল সুনাম, ইঁদুর সুনাম না খরগোশ সুনাম। নামগুলো শুনে একটু মজাদার লাগছে, তোমরা সকলেই জেনে গেছো যে গুডউইল মানে হচ্ছে সুনাম। এবার এই গুডউইল ক্লাসিফিকেশন কিন্তু অনেক রকম ভাবে হয়। এই অনেক রকম ভাবে হয় মানে হচ্ছে এখানে কিন্তু আমাদের এই যে তারপর ডগ, ক্যাট, তারপর র্যাবিট, এগুলো যে লিখছি, এগুলো মানে কি, এদের যে নেচার আছে সেই নেচারের উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের কি করতে হয়, এইখানে কিন্তু ডিটারমাইন হয়। এটাকে অনেকে বলা হয় নেচার বেসড ক্লাসিফিকেশন অফ গুডউইল, অথবা হচ্ছে জুলজিক্যাল ক্লাসিফিকেশন অফ গুডউইল। তাহলে এই ডগের নেচার কি, আমরা সকলেই কিন্তু জানি যে ডগের নেচার হচ্ছে কি, তারা কিন্তু অনেক বেশি ওনারের প্রতি ফেথফুল, অর্থাৎ ওনার যেখানে যেখানে যাবে ডগও কি হবে, সেখানে সেখানে যাবে। সেখানে কিন্তু সে দেখবে না যে আমার খাবার, যেখানে আছি সেখানে খাবার পাচ্ছি কি পাচ্ছি না, যেখানে যেখানে ওনার যাবে সেখানে সেখানে ডগ যাবে। তাহলে এর উপর ভিত্তি করে যে গুডউইলটাকে, তাকে বলা হবে ডগ গুডউইল। তার মানে কি, একটা প্রতিষ্ঠান যদি দেখা যায় একটা প্রতিষ্ঠান তার ওনার শিফট হয়ে অন্য জায়গায় চলে যাচ্ছে, তাহলে সে কি হবে, কাস্টমাররাও কিন্তু যদি ডগ গুডউইল মেনটেন করে তাহলে কিন্তু কাস্টমাররাও সেই ওনারের সাথে সাথে সেখানেই যাবে। জাস্ট লাইক যেমন দেখো, কোনো ডক্টরের কাছে আমি দেখাতে গেছি, তো ডক্টর যদি দেখা যায় যে আজকে কলকাতায় আছে, কালকে হয়তো অন্য জায়গায় চলে গেল, কলকাতা থেকে পার্শ্ববর্তী এলাকায় চলে গেল, তাহলে পেশেন্টরাও কিন্তু ওই কলকাতা থেকে পার্শ্ববর্তী এলাকাতে গিয়েই কিন্তু দেখাবেন এবং ট্রিটমেন্ট করাবেন। সেক্ষেত্রে কিন্তু তার ডক্টরের যে গুডউইলটা, এটা কি হচ্ছে, ডগ গুডউইল। কারণ কি, এখানে কিন্তু কোনো রকম ভাবে শপের ওপর এরকম, এখানে কোনো অর্গানাইজেশনকে বেস করে কিন্তু গুডউইল হচ্ছে না, এখানে হচ্ছে ব্যক্তি কেন্দ্রিক, অর্থাৎ ওনার ওপর ডিপেন্ড করে গুডউইল হচ্ছে। তাহলে ব্যক্তি কেন্দ্রিক হলে নিশ্চয়ই লোকাল গুডউইল হবে না। নেক্সট হচ্ছে ক্যাট গুডউইল। ক্যাটের বৈশিষ্ট্যটা কি, ক্যাটের বৈশিষ্ট্য হচ্ছে যে যেখানে তুমি খাবার পাবে সেখানে চলে যাবে, কে খাবার দিল সেটা কিন্তু দেখতে যাবে না। আজকে একজন একজন যদি এখানে দেখা যায় যে আমি একটা অ্যামাউন্ট পাচ্ছি, একটা জিনিস ভালো পাচ্ছি, কে দিতে এলো, মালিক যদি চেঞ্জও হয়ে যায়, আমি কিন্তু সেই শপেই যাব। মালিক যদি চেঞ্জও হয়ে যায় তাহলে কিন্তু আমি ওই মালিকের সঙ্গে চলে যাব না। এরকম অনেক ধরনের গুডউইল হয়, তো সেই গুডউইলটাকে কি বলা হবে, ক্যাট গুডউইল। ক্যাট গুডউইল কিন্তু মাথা রাখবে, এটা কিন্তু কখনোই ওই ব্যক্তি কেন্দ্রিক হবে না, বা লোকালের সঙ্গে রিলেটেড হবে না, স্থানীয় সুনামের সঙ্গে রিলেটেড হবে না। আমি আমার জিনিসটা, প্রয়োজনীয় জিনিসটা যে দোকান থেকে পেয়ে যাচ্ছি সেই দোকানেই আমি যাব, অন্য কোনো জায়গায় যাব না। তাহলে এটা লোকাল গুডউইলের সঙ্গে ম্যাচ করছে না। লোকাল গুডউইল মানে হচ্ছে স্থানীয় গুডউইল। র্যাট গুডউইল কি, র্যাট গুডউইল বলতে বোঝাচ্ছে র্যাটের বৈশিষ্ট্যটা কি, ও কিন্তু প্লেসকেও দেখবে না, পার্সনকেও দেখবে না, সে দেখবে যে যেখানে সে বেনিফিট পাচ্ছে সেখানে সে দৌড়ে দৌড়ে চলে যাবে। তাহলে এরকম ধরনের গুডউইলটাকে বলা হচ্ছে কি, র্যাট গুডউইল, যেটাকে ইঁদুর সুনাম আমরা বলি। তারা কিন্তু কখনোই লোকালির সঙ্গে রিলেটেড হবে না। তার কারণ কি, র্যাট যেখানে সুবিধা পাবে সেখানে যাবে, তোর ওনারও দেখবে না, আবার কি দেখবে না, প্লেসও দেখবে না, সবটাও ইম্পর্টেন্ট নয় তার কাছে, অর্গানাইজেশনটাও নয় ইম্পর্টেন্ট তার কাছে ওনারটাও কিন্তু ইম্পর্টেন্ট নয়। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের এই র্যাট গুডউইলটাও লোকাল গুডউইলের মধ্যে পড়ছে না। তাহলে কি বাকি রইল, র্যাবিট গুডউইল। র্যাবিট গুডউইল মানে কি, তারা কিন্তু র্যাবিটের নেচারটা কিরকম, সে কিন্তু বেশি দূর যেতে চায় না, একটা ঘরের মধ্যে থাকার চেষ্টা করে, একটা ঘরের মধ্যেই থেকে যাওয়ার চেষ্টা করে, সে কিন্তু বেশি দূর এগোতে চায় না। তাহলে বেশি দূর এগোতে না চাইলে তাহলে সে লোকালি যে সমস্ত জায়গাগুলো থেকে খাবার পাচ্ছে সেগুলোই সে খাবার চেষ্টা করে। তাহলে অনেকটা এটা কিন্তু লোকাল গুডউইলের সঙ্গে রিলেটেড
হয়ে গেল। লোকাল গুডউইল বলতে কি বোঝাচ্ছে, আমিও যখন স্থানীয় শপ থেকে হাতের কাছে ভেজিটেবল স্টোর্স থেকে ভেজিটেবলস কিনবো, হাতের কাছে বিভিন্ন শপ থেকে বিভিন্ন রিকোয়ারমেন্টগুলো বেসিক নিডসগুলোর যে জিনিসপত্রগুলো আমার দরকার সেগুলো কিনবো, তখন কিন্তু আমাদের তাকে লোকাল গুডউইল বলে। তাহলে র্যাবিটের নেচারের সঙ্গে এটা ম্যাচ করছে, র্যাবিটও স্থানীয়ভাবে দেখাশোনা করছে, র্যাবিট দেখে যে আমার কাছাকাছি যেগুলো পাচ্ছে সেগুলোকেই আমি নেব। তাহলে সেই জায়গা থেকে আমি যদি বলি যে লোকাল গুডউইল কার সঙ্গে যাচ্ছে, লোকাল গুডউইল তাহলে কার সঙ্গে যাবে, র্যাবিট গুডউইলের সঙ্গে। তাহলে এখানে অপশনটা কি হবে, অপশনটা হবে ডি। তাহলে 2 নম্বর কোশ্চেনটা আমাদের হলো, বোঝা গেল আশা করি তোমাদের। 3 নম্বর কোশ্চেনে চলে আসছি, একটা ছোট্ট অঙ্ক এখানে দেওয়া আছে। দেখো, টোটাল ক্যাপিটালাইজড ভ্যালু অফ দ্য ফার্ম ইজ 2 lakh, টোটাল ক্যাপিটালাইজড ভ্যালু অফ দ্য ফার্ম ইজ 2 lakh, অ্যাসেট আর rupees 3 lakh, liabilities are rupees 1,60,000, the value of goodwill as per capitalization method, এটা বলতে হবে। তাহলে এবার তোমরা সকলেই জানো যে ভ্যালু অফ গুডউইল ক্যাপিটালাইজেশন মেথড ছাড়াও আরো অনেক ধরনের কিন্তু আমাদের থাকে। কি থাকে? দেখো, 1 নম্বর হচ্ছে কি, 1 নম্বর কি হবে, অ্যাভারেজ প্রফিট মেথড। এই অ্যাভারেজ প্রফিটের মধ্যে দুটো পার্ট থাকে, একটাকে বলা হয় সিম্পল অ্যাভারেজ মেথড, একটাকে বলা হয় ওয়েটেড অ্যাভারেজ মেথড। 2 নম্বর থাকে সুপার প্রফিট মেথড, 3 নম্বর থাকে ক্যাপিটালাইজেশন মেথড। এই ক্যাপিটালাইজেশন মেথডের আবার দুটো পার্ট থাকে, একটা হচ্ছে ক্যাপিটালাইজেশন অফ ওয়েট অ্যাভারেজ প্রফিট অফ অ্যাভারেজ প্রফিট, আর একটা হচ্ছে ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিট। তাহলে এখানে দেখো, সুপার প্রফিট বার করে আমি ক্যাপিটালাইজেশন করতে পারি, আর ক্যাপিটালাইজেশন অফ অ্যাভারেজ প্রফিট বার করেও কাজ করতে পারি। মাথায় রাখবে যে যখন আমরা কাজ করব তখন ক্যাপিটালাইজেশন ভ্যালু বলে দিয়েছে, মানে আমাদের কি করতে হবে, হয় এই মেথডই আমাদের ক্যাপিটালাইজেশন মেথডেই কাজটা করতে হবে। এইখানে এবার কাজ করার বিষয়টা কি করে বার করব আমরা, প্রথমে আমাদের যেটা বার করা আছে অলরেডি, ক্যাপিটালাইজড ভ্যালু অফ দ্য ফার্ম বলে দেওয়া আছে। ক্যাপিটালাইজড ভ্যালু অফ দ্য ফার্ম বলতে কি বোঝাচ্ছে, যখন আমরা কোনো ফার্মের ভ্যালু বার করতে চাই, যখন আমরা গুডউইল বার করতে চাই, তখন আমাদের কি বার করতে হবে, অ্যাভারেজ প্রফিট বার করতে হয়। এই অ্যাভারেজ প্রফিটটাকে ক্যাপিটালাইজড করার অর্থ কি, আমাদের কয়েকটা জিনিস লাগে, একটা হচ্ছে বলা হয় নর্মাল রেট অফ রিটার্ন। নর্মাল, তোমরা এগুলো সকলেই জানো, নর্মাল রেট অফ রিটার্ন এটা জানো। নর্মাল রেট অফ রিটার্ন মানে কি, আমি যদি বাজারে আমার ইনভেস্টমেন্টের টাকাটা ইনভেস্ট করি, আমি যদি কিছু পরিমাণ টাকা ইনভেস্ট করি, ব্যাংকে যদি টাকা রাখি, তাহলে যে পরিমাণ রেট অফ ইন্টারেস্ট আমি পাবো, ধরো 10% আমি পেলাম, তাহলে এই 10%টাকে বলা হচ্ছে নর্মাল রেট অফ রিটার্ন, মানে এটা আমি এক্স্যাক্টলি আমার ইনভেস্টমেন্টের অ্যামাউন্ট হিসেবে রিটার্ন পাবো, এটাকে বলা হয় নর্মাল রেট অফ রিটার্ন। এই নর্মাল রেট অফ রিটার্ন যদি 10% হয়, আর আমার যদি অ্যাভারেজ প্রফিট দেখা যায় 1 লাখ, তাহলে সেটাকে ক্যাপিটালাইজ করার অর্থ হচ্ছে কি, সেটাকে 100%-এর রেসপেক্টে নিয়ে যাওয়া। তার মানে আমরা কি করে বার করব, 1 লাখ ইন্টু 100/10 করলে, মানে হচ্ছে 100%-এর রেসপেক্টে নিয়ে গেলে তখন সেটা ক্যাপিটালাইজড অফ অ্যাভারেজ প্রফিট হবে। ক্যাপিটালাইজ মানে 100%-এর রেসপেক্টে ওভারঅল টোটাল ফার্মের ভ্যালুটাকে বার করা বোঝায়। তাহলে এইখানে কিন্তু অলরেডি টোটাল ক্যাপিটালাইজড ভ্যালু অফ দ্য ফার্ম 2 লাখ টাকা বলে দিয়েছে। তাহলে আমাদের কিন্তু এই 100%-এ নিয়ে যাওয়ার কাজটা কিন্তু আর করতে হচ্ছে না। 100%-এ নিয়ে যাওয়ার যদি কাজ করতে না হয়, তাহলে কিন্তু আমাদের অনেকটা কাজ সেভ হলো। তাহলে আমাদের কি দরকার, দেখো এখানে হচ্ছে, তাহলে ক্যাপিটালাইজড ভ্যালু কত, ক্যাপিটালাইজড ভ্যালু অফ দ্য ফার্ম
2 লাখ বলে দিয়েছে। এবার দেখো অ্যাসেটস কত আছে, অ্যাসেটস আছে 3 লাখ অ্যান্ড লাইবিলিটিস আছে 1,60,000। তাহলে আমাদের যেটা বার করতে হয় এরপরে ক্যাপিটাল এমপ্লয়েড বার করতে হয়। ক্যাপিটাল এমপ্লয়েড মানে হচ্ছে কি একটা পরিমাণ আমি যদি কোম্পানিতে ইনভেস্ট করতে যাই তাহলে একটা প্রতিষ্ঠানের যতটা পরিমাণে টোটাল অ্যাসেটস আছে মানে ফিক্সড অ্যাসেটস অ্যাজ ওয়েল অ্যাজ কারেন্ট অ্যাসেটস, তার থেকে আমি কারেন্ট লাইবিলিটি যদি বাদ দিই তাহলে আমরা পাবো হচ্ছে ক্যাপিটাল এমপ্লয়েড। তাহলে এখানে ক্যাপিটাল এমপ্লয়েডের পরিমাণটা কত, অ্যাসেটস এর অ্যামাউন্ট বলে দিয়েছে 3 লাখ, এটা ধরে নিতে হবে কম্বিনেশন অফ বোথ ফিক্সড অ্যাসেটস অ্যান্ড কারেন্ট অ্যাসেটস। তার মানে 3 লাখ হচ্ছে টোটাল অ্যাসেটস এর ভ্যালুটা বলে দিয়েছে। আর লাইবিলিটিস বলতে বলছে অবভিয়াসলি আমরা ধরবো এটাকে কারেন্ট লাইবিলিটি, যদি কিছু না বলে দেওয়া থাকে। তাহলে লাইবিলিটিস 1,60,000, 3 লাখ থেকে 1,60,000 যদি আমি বাদ দিই তাহলে আমরা পেয়ে যাবো হচ্ছে ক্যাপিটাল এমপ্লয়েডের পরিমাণটা। তাহলে এবার দেখো 3 লাখ থেকে যদি 1,60,000 বাদ দিই পড়ে থাকে কত 1,40,000। তাহলে এই 1,40,000টা হচ্ছে ক্যাপিটাল এমপ্লয়েড। ক্যাপিটাল এমপ্লয়েড কত টাকা, 3 লাখ থেকে 1,60,000 আমি বাদ দিচ্ছি, থাকবে তাহলে কত 1,40,000। 1,40,000 হচ্ছে ক্যাপিটাল এমপ্লয়েড। এবার একটা প্রতিষ্ঠানের ফার্মের ভ্যালু দাঁড়িয়েছে কত 2 লাখ টাকা, কিন্তু ক্যাপিটাল ইনভেস্ট করা আছে কত 1,40,000। তাহলে দুটো ডিফারেন্স করলে দেখো 1,40,000 টাকা আমি ইনভেস্ট করেছি, কিন্তু মার্কেট ভ্যালু বা যাই হোক না কেন তার ফার্মের ভ্যালু দাঁড়াচ্ছে 2 লাখ। তাহলে এই যে এক্সট্রা ভ্যালুয়েশন করলো, এই এক্সট্রা ভ্যালুয়েশনটাই রিপ্রেজেন্ট করছে আমাদের সেই গুডউইল, এবং এই মেথডটাকে বলা হয় ক্যাপিটালাইজেশন মেথড। তাহলে এখানে গুডউইল তাহলে কত বেরোলো, ডিফারেন্স অ্যামাউন্টটাই হবে গুডউইল। তাহলে এই যে 60,000 বেরোলো, এই 60,000টি হবে গুডউইল, যেটা আমাদের রিকোয়ারমেন্টে আছে বা জানতে চেয়েছে। তাহলে 60,000 যদি হয় এখানে কোন অপশনটা হচ্ছে, দেখো অপশন এ হচ্ছে আমাদের 60,000, তাহলে অ্যান্সার উইল বি 60,000। ক্লিয়ার? এরপরে পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্নে 4 নম্বর প্রশ্ন দেখো, এটাও একটা কোয়েশ্চেন দিয়েছে। কোয়েশ্চেনটা কি বলেছে, পার্টনারশিপ ফার্ম আর্নড a net profit of rupees 4,20,000 and partners are entitled to get a commission 5% on net profit after charging such commission. After charging such commission মানে কি, আফটার চার্জিং সাচ কমিশন, এই কথাটার লাইনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। 5% আফটার চার্জিং সাচ কমিশন, দেন অ্যামাউন্ট অফ পার্টনার্স কমিশনস উইল বি কত, মানে এটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর কিন্তু কোয়েশ্চেন, আমাকে অপশনটা দিতে হবে। এবার দেখো নেট প্রফিট যেটা দিয়ে দিয়েছে এটা কিন্তু বলে দেওয়া নেই যে নেট প্রফিট বিফোর না আফটার। অবভিয়াসলি এখানে ক্যালকুলেশনে কিন্তু আমাদের ধরে নিতে হবে এটা কি বিফোর, কারণ নেট প্রফিট বলে দিয়েছে এবং চার্জ করতে বলেছে কমিশন 5% আফটার চার্জিং বেসিস। তাহলে অবভিয়াসলি এই নেট প্রফিটটা আমাকে ধরতে হবে কি বিফোর চার্জিং কমিশন, ঠিক আছে। এবার মেকানিজমটা দেখো, বিফোর চার্জিং কমিশন যদি হয় তাহলে এটা কত টাকা বলে দিয়েছে 4,20,000, ঠিক। এখান থেকে আমাদের কি হয় কমিশনটাকে বাদ দিতে হয়। কমিশন যখনই আমি বাদ দেবো তখন আমাদের, এটা জানি না এই ফিগারটা, এইটাও জানি না এই ফিগারটা, তাহলে এটাকে কি বলা হবে, যে কমিশনটা বাদ দেওয়ার পরে যে থাকবে প্রফিট এটাকে কি বলা হবে নেট প্রফিট আফটার চার্জিং কমিশন। নেট প্রফিট আফটার চার্জিং কমিশন, নেট প্রফিট বিফোর চার্জিং কমিশন এটা বলে দিয়েছে 4,20,000 লেস কমিশন এটা আমরা জানি না, এইটা বার করতে হবে, এটাই আমাদের প্রশ্ন। আর নেট প্রফিট আফটার চার্জিং কমিশন বাদ দেওয়ার পর যেটা পড়ে থাকে সেটাকে বলা হয় নেট প্রফিট আফটার চার্জিং। কেন আফটার চার্জিং, কারণ আফটার চার্জিং নেট কমিশন আমি পাচ্ছি কি এইটা, এই প্রফিটটা। তাহলে নেট প্রফিট আফটার চার্জিং কমিশন বলতে এই অ্যামাউন্টটাকে আমরা বুঝেছি, কিন্তু এই ফিগারটা আমার দেওয়া নেই। প্রশ্নের উত্তরটা কি বলে জানতে চেয়েছে, নেট প্রফিট আফটার চার্জিং কমিশনের ওপর আমাদের কমিশনটা 5% চার্জ করতে হবে। তার মানে কি আমাকে কিন্তু এই অ্যামাউন্টটার উপরে কমিশনটা 5% চার্জ করতে হবে, এই অ্যামাউন্টটার উপর করলে কিন্তু হবে না। তাহলে আমরা কি করে বার করবো, এই অ্যামাউন্টটা তো আমাদের জানা নেই, তাহলে মনে মনে কি ধরবো, মনে মনে ধরে নেবো এইটা 100, এটা যদি 100 হয় তাহলে কমিশন কত হবে, কমিশন হবে কত, তাহলে এইটার উপর বলেছে 5%,
যে রুলসটা মানে যে কন্ডিশনটা বলেছে যে আফটার চার্জিং এর উপর আমরা 5% কমিশন চার্জ করব। তাহলে যদি নেট প্রফিট আফটার চার্জিং 100 হয়, তার উপর 5%, তাহলে কত হলো? 5 টাকা। তাহলে 100 রেসপেক্টে যদি 5 টাকা হয়, তাহলে বিফোর চার্জিং অবভিয়াসলি 105 হবে। তাহলে 105 যদি হয়, তাহলে এবার ভেবে দেখো নেট প্রফিট এই 105টা রিপ্রেজেন্ট করছে কত? 4,20,000। তাহলে আমি বলতে পারি যে 105 যে অ্যামাউন্টটা, এটা রিপ্রেজেন্ট করছে 4,20,000। তাহলে আমার দরকার শুধু এই কমিশনের অ্যামাউন্টটা, যেটা ইজ ইকুয়ালস টু 5। তাহলে 1 রিপ্রেজেন্ট করবে কত? 4,20,000 বাই 105। আর 5 রিপ্রেজেন্ট করবে কত? 4,20,000 ইন্টু 5 বাই 105। তাহলে এটা কাটাকুটি করলে কত হবে? 105। তাহলে এটা কি হবে? 21। আর এটা 21 করলে এটা যদি করি, তাহলে এটা 21 আর 42 মানে হচ্ছে 2 আর 20,000। তাহলে 5% ইজ ইকুয়ালস টু কত হলো? 20,000। এখানে দেখো অ্যান্সার কোথায় আছে? 20,000 এটা। তাহলে 20,000 হচ্ছে অ্যামাউন্ট। তাহলে কিভাবে বার করবে? যখনই মাথায় রাখবে যে আফটার চার্জিং এর কনসেপ্ট বলছে, তখন মনে মনে ভেবে নেবে যে আফটার চার্জিংটা 100, তার উপর কমিশন চার্জ করতে বলেছে, মানে সেটা হবে 5 হবে বা 10 হবে, যাই হোক না কেন। তাহলে যদি এটা 10ও হতো, আমি বলে দিই একটু, এটা 5 বলে 105 হলো, যদি 10 হতো তাহলে কি হবে? সিম্পল, এটা যদি 10 হয়, এটা যদি 100 হয়, তাহলে তখন এটা রিপ্রেজেন্ট করতে কত? 100। তাহলে এই 100 তখন রিপ্রেজেন্ট করতো 110। তাহলে তখন আবার দেখাতে হতো এই 4,20,000 ইজ ইকুইভ্যালেন্ট টু 110। তাহলে ক্যালকুলেশনটা তখন কি হতো? এখানে যেমন 5 বাই 105 করেছি, ওখানে হতো কি 10 বাই 110। তাহলে যাই রেটটা দিক না কেন, এটা 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 তো ক্যালকুলেশন মেথড, কিন্তু একটা টেকনিক আমি শিখিয়ে দিচ্ছি। যদি আমাদের 5% আফটার চার্জিং থাকে, তাহলে 5 বাই 105। যদি আমার 10% আফটার চার্জিং থাকে, তাহলে 10 বাই 110। যদি 20% থাকে, তাহলে 20 বাই 120। এইভাবে মেকানিজমে তাড়াতাড়ি তোমরা কিন্তু করতে পারবে, সময়টাকে বাঁচাতে পারবে। এরকম এটা হচ্ছে অরিজিনাল প্রসেস। কিভাবে এলো, এটা হচ্ছে মেকানিজম। যদি আমার আফটার চার্জিং থাকে, তাহলে যে অ্যামাউন্টটা বলে দেওয়া থাকবে 5 বাই 105, 10% থাকলে 10 বাই 110, 20 থাকলে 20 বাই 120, 25 থাকলে 25 বাই 125। এইভাবে তোমরা এগিয়ে যাবে, তাহলে রেজাল্ট পেয়ে যাবে। তাহলে এখানে আমাদের অ্যান্সার কি পেলাম? বি 20,000। অ্যান্সার হচ্ছে বি 20,000। নেক্সট প্রশ্ন চলে যাচ্ছি আমরা। বলছে এখানে the partnership firm earned net profit হয়ে গেল। পরের প্রশ্ন হচ্ছে, একটা ম্যাচিং আছে। ম্যাচিংটাও আমাদের বলেছিলাম যে ম্যাচিংটা কিন্তু দুটো কলম দিয়ে আমাদের থাকবে। দুটো কলম দিয়ে থাকলে তখন আমাদের ডিটারমাইন করতে হবে যে কোনটার সঙ্গে কোনটা কিন্তু অ্যাটাচ হচ্ছে। তো দেখে নাও, এখানে প্রথম কলমে দেওয়া আছে স্যালারি পেড টু দ্য পার্টনার, অংশীদারদের বেতন প্রদান, ইন্টারেস্ট অন পার্টনার্স লোন, অংশীদারদের ঋণের ওপর সুদ, ইন্টারেস্ট অন পার্টনার্স ড্রয়িং, অংশীদারদের উত্তোলনের ওপর সুদ, ফ্ল্যাকচুয়েটিং ক্যাপিটাল মেথড, পরিবর্তনশীল মূলধন পদ্ধতি। এইটা বাংলা ইংরেজি দুটোই দেওয়া আছে। আর কলম 2 তে দেওয়া আছে এখানে যে ডেবিট সাইড অফ দ্য প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট, লাভ ক্ষতির বন্টনের হিসাবের ডেবিট দিক, ক্রেডিট সাইড অফ প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট, লাভ ক্ষতি বন্টনের হিসাবের ক্রেডিট দিক। দেয়ার ইজ নো কারেন্ট অ্যাকাউন্ট, কোনো চলতি হিসাব থাকে না। চার্জ এগেন্স্ট প্রফিট, মুনাফার ছাড়। তাহলে দেখো, তোমরা সকলেই জানো যখন পার্টনারশিপ বিজনেস করি, তখন পিএল অ্যাপ্রোপ্রিয়েশনের যেটা রেকর্ড হয়, ডেবিটের দিকে যেগুলো থাকে সেগুলো সব হচ্ছে ফ্রম দ্য ভিউ পয়েন্ট অফ পার্টনারশিপ ফার্ম। যা যা কি পার্টনার রিলেটেড খরচ থাকবে সেগুলোকে আমরা রেকর্ড করি। আর ক্রেডিট দিকে পার্টনার রিলেটেড যাবতীয় যা কিছু, মানে ফার্মের ভিউ পয়েন্ট থেকে যা কিছু ইনকাম থাকবে পার্টনার রিলেটেড, সেগুলো আমরা ক্রেডিট দিকে রাখি। তাহলে এবার তোমাকে বুঝতে হবে যে পিএল অ্যাপ্রোপ্রিয়েশনের পার্টে কি কি আসে। পার্টনার রিলেটেড ফ্যাক্টরগুলোই কিন্তু আমরা পিএল অ্যাপ্রোপ্রিয়েশনে নিয়ে থাকি। যেগুলো জেনারেল খরচ সেগুলো কিন্তু চার্জ এগেন্স্ট প্রফিট হয়, যেগুলো যেগুলো কিন্তু কম্পালসারি চার্জ করতে হয়। কিন্তু পার্টনারদের যে বেতন, পার্টনারদের যে স্যালারি, কমিশন, পার্টনাররা যে ড্রয়িং দিচ্ছে, এগুলো সবই পার্টনার রিলেটেড, এবং এগুলো সবই কিন্তু আমাদের পিএল অ্যাপ্রোপ্রিয়েশনের নিয়ে যেতে হবে বা হয়। তাহলে এই যে এদিকে আইটেমগুলো দেওয়া আছে, স্যালারি পেড টু দ্য পার্টনার, স্যালারি পেড টু দ্য পার্টনার,
ইন্টারেস্ট অন পার্টনার্স লোন, আর ইন্টারেস্ট অন পার্টনার্স ড্রয়িং, আর ফ্ল্যাকচুয়েটিং ক্যাপিটাল মেথড। এটা আমি মেথডটা আলাদা বলছি। এই যে তিনটে পার্ট বললাম, খরচ বলেছি স্যালারি পেড টু দ্য পার্টনার, আর ইন্টারেস্ট অন পার্টনার্স লোন এটাও খরচ, ইন্টারেস্ট অন পার্টনার্স ড্রয়িং এটা হচ্ছে ফ্রম দ্য ভিউ পয়েন্ট অফ দ্য পার্টনারশিপ ফার্ম ইনকাম। তাহলে এবার বুঝে দেখো, এইটা তো পার্টনার রিলেটেড খরচ ফ্রম দ্য ভিউ পয়েন্ট অফ পার্টনারশিপ ফার্ম, এইটা পার্টনার রিলেটেড ইনকাম ফ্রম দ্য ভিউ পয়েন্ট অফ পার্টনারশিপ ফার্ম, এটা ইনকাম। তাহলে এই দুটো জিনিস কিন্তু অবশ্যই কোথায় যাবে? পিএল অ্যাপ্রোপ্রিয়েশনে যাবে। তাহলে পিএল অ্যাপ্রোপ্রিয়েশনে যেতে গেলে কোথায় কোথায় যেতে পারে? স্যালারি পেড টু যদি খরচ হয়, তাহলে অবশ্যই লাভ ক্ষতির বন্টন হিসাবে ডেবিটের দিকে, পিএল অ্যাপ্রোপ্রিয়েশনের ডেবিটের দিকে এটা পুট করতে হবে। স্যালারি পেড টু দ্য পার্টনার্স উইল বি ডেবিটেড টু দ্য প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। তাহলে এইটা এখানে চলে গেল। এবার দেখো, ইন্টারেস্ট অন পার্টনার্স ড্রয়িং এটা হচ্ছে পার্টনারদের ভিউ পয়েন্ট থেকে কি? পার্টনারদের ভিউ পয়েন্ট থেকে ইনকাম, পার্টনারশিপের ভিউ পয়েন্ট থেকে কি হবে? ইনকাম, কিন্তু পার্টনারদের ভিউ পয়েন্ট থেকে এটা খরচ। কিন্তু আমি যখন কাজ করব তখন কিন্তু ফার্মের ভিউ পয়েন্ট থেকেই ভাববো। তাহলে ড্রয়িং এর উপর যে ইন্টারেস্টটা পার্টনাররা দিচ্ছে সেটা যেহেতু ইনকাম এবং যেহেতু এটা পিএল অ্যাপ্রোপ্রিয়েশনে যায়, তাহলে এটা যাবে কার সঙ্গে রিলেটেড হয়ে? 2 এর সঙ্গে। তার মানে সি যাবে 2 এর সঙ্গে, এ যাবে 1 এর সঙ্গে, রইল বাকি কি? বি, ইন্টারেস্ট অন পার্টনার্স লোন। আমি আগেও বলেছি যে ইন্টারেস্ট অন পার্টনার্স লোন, পার্টনাররা যে লোন দিয়েছে ফার্মকে, সেই ফার্মের ওপর যে ইন্টারেস্টটা প্রোভাইড করছে সেইটা কিন্তু একটা পার্টনারের ভিউ পয়েন্ট থেকে, মানে ফার্মের ভিউ পয়েন্ট থেকে জেনুইন খরচ, জেনারেল খরচ, কম্পালসারি খরচ। বাধ্যতামূলকভাবে আমরা কিন্তু পিএল এর এগেনস্টে চার্জ করবো। এটা কিন্তু চার্জ এগেনস্ট প্রফিট ইজ নট এ অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট। তাহলে ইন্টারেস্ট অন পার্টনার্স লোনটা আমাকে কার সঙ্গে অ্যাটাচ করতে হবে? দেখো দুটো অপশানই তো পড়ে আছে, একটা হচ্ছে দেয়ার ইজ নো কারেন্ট অ্যাকাউন্ট, এটা তো হবে না, তাহলে এটা পড়ে থাকবে 4 এর সঙ্গে চার্জ এগেনস্ট প্রফিট। তাহলে ইন্টারেস্ট অন পার্টনার্স লোনটা যাচ্ছে চার্জ এগেনস্ট প্রফিটের সঙ্গে, তাহলে B4। আর লাস্টেরটা তো পড়েই থাকছে কি? ফ্ল্যাকচুয়েটিং ক্যাপিটাল মেথড। এটাও বলে দিই, ফ্ল্যাকচুয়েটিং ক্যাপিটাল মেথড মানে যখন আমরা পার্টনারশিপ ফার্মের পিএল অ্যাপ্রোভিশন করি সেটা দুটো মেথডে হয়, একটা ফিক্সড মেথড, একটা হচ্ছে ফ্ল্যাকচুয়েটিং মেথড। ফিক্সড মেথড যখন আমরা করি তখন দুটো অ্যাকাউন্ট মেনটেন করতে হয়, একটা ক্যাপিটাল অ্যাকাউন্ট পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, একটা পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্ট। আর ফ্ল্যাকচুয়েটিং মেথডে কিন্তু সেখানে কোনো কারেন্ট অ্যাকাউন্ট হয় না, সেখানে একটাই অ্যাকাউন্ট খোলা হয়, সেটা কি? ক্যাপিটাল অ্যাকাউন্ট। তাহলে এইখানে অবশ্যই এই অপশনটাই পড়ে থাকছে D3। তাহলে D3 হয়ে গেল। তাহলে এবার বলো কোনটা যাচ্ছে? এখানে কি অপশন পাচ্ছি আমরা? দেখো এর সঙ্গে 1 গেছে, এর সঙ্গে 1, এখানেও আছে, এও আছে, বিও আছে। বি এর সঙ্গে গেছে কি? 4। তাহলে বি এর সঙ্গে 4 হলে তাহলে বি অপশনটা আমরা পাচ্ছি A1 B4। সি এর সঙ্গে গেছে কোনটা? 2টা, তাহলে সি এর সঙ্গে 2, আর ডি এর সঙ্গে হচ্ছে 3। তাহলে এই অপশনটা হচ্ছে আমাদের অ্যান্সার, অর্থাৎ এখানে আমরা অপশনটা কি পাচ্ছি? বি অপশনটাই হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। আশা করি এই পয়েন্টটা বোঝা গেছে। ম্যাচিং কিন্তু এইভাবে করতে হবে, মনে রাখবে 4টে সঠিক করলে তবে কিন্তু তুমি 1 নাম্বার পাচ্ছ। সুতরাং বি কেয়ারফুল অ্যাবাউট ইট। দেখো নেক্সট চলে আসছি, XYZ are partners sharing profit and losses in the ratio 2:1:1। ঠিক আছে, এখানে আমাদের 3জন পার্টনার আছে XYZ, তাদের শেয়ারিং প্রফিট অ্যান্ড লস কত হচ্ছে? 2:1:1। Z is guaranteed a profit of 14,000। Z কে কিন্তু 14,000 টাকা গ্যারেন্টি দেওয়া হবে, এটা ফার্ম বলেছে। এবার ফার্মের প্রফিট বলে দিয়েছে কত? দেখো 50,000। ফার্মের প্রফিট কত আছে? 50,000 টাকা, 50,000 আছে। অ্যামাউন্ট অফ ডেফিসিয়েন্সি উইল বি বর্ন বাই এক্স অ্যান্ড ওয়াই। এটা কত আর এটা কত আমাকে কিন্তু বার করতে হবে। তাহলে ডেফিসিয়েন্সি উইল বি বর্ন বাই এক্স অ্যান্ড ওয়াই, এই দুটো অপশন আমাকে বার করতে হবে। তাহলে এটাও ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর অপশন। এখানে কিন্তু 4টে অপশন দেওয়া আছে, এবার ক্যালকুলেশন প্রসেস যাবে। দেখো প্রথমেই বলে রাখি যে যখনই কোনো একজন পার্টনার গ্যারেন্টি পায়, গ্যারেন্টি কিন্তু 2 ধরনের হয়, একটা হচ্ছে ফার্মসের গ্যারেন্টি, একটা কি বলা হয় ইন্ডিভিজুয়াল গ্যারেন্টি। যদি ফার্ম গ্যারেন্টি দেয় তাহলে কিন্তু সমস্ত পার্টনাররাই কিন্তু সেই ডেফিসিয়েন্সি বিয়ার করতে রাজি থাকবে বা বাধ্য থাকবে। এখানে কিন্তু কোনো রকম ইন্ডিভিজুয়াল গ্যারেন্টি কিন্তু হয়নি, অর্থাৎ বলেছে জেড ইজ গ্যারেন্টেড আ প্রফিট 14,000। এখানে কিন্তু এই জেড কে গ্যারেন্টি কে দিয়েছে? এক্স দিয়েছে না ওয়াই দিয়েছে সেটা কিন্তু বলে দেওয়া নেই। তাহলে বুঝতে হবে এটা কিন্তু ফার্ম গ্যারেন্টি, অর্থাৎ ফার্মই জেড কে গ্যারেন্টি দিয়েছে যে 14,000 টাকা মিনিমাম তুমি প্রফিট হিসেবে পাবে।
তাহলে এই মিনিমাম প্রফিট হিসেবে যখন এরকম প্রতিশ্রুতি দেওয়া হয় তখন যাই হোক না কেন তাকে কিন্তু এই অ্যামাউন্টটা দিতেই হবে। তাহলে যদি আমাদের সেক্ষেত্রে কোনো ডেফিসিট ক্রিয়েট হয় তাহলে কিন্তু যেহেতু ফার্ম এখানে গ্যারেন্টি দিচ্ছে তাহলে ডেফিসিটটা কিন্তু এক্স এবং ওয়াই বোথ আর লায়াবল টু বন্ড দিস ডেফিসিয়েন্সি। তাহলে এইখানে কিন্তু এক্স এবং ওয়াই দুজনেই কিন্তু এই ডেফিসিয়েন্সি বিয়ার করবে। তাহলে এবার আমাকে দেখতে হবে কি ডেফিসিয়েন্সি কতটা। একটা জিনিস বলে রাখি এখানে যে যদি এখানে এক্স ডেফিসিয়েন্সি বিয়ার করার কথা গ্যারেন্টি দিত জেড কে, তাহলে কিন্তু যা ডেফিসিয়েন্সি শুধুমাত্র এক্স বিয়ার করতো, ওয়াই কিন্তু তখন বিয়ার করতো না। কিন্তু যদি আবার ওয়াই দিত গ্যারেন্টি তখন আবার ওয়াইকেই সেই ডেফিসিয়েন্সি বিয়ার করতে হতো, জেড কিন্তু ওয়াই কিন্তু এক্স কিন্তু সেটাকে বিয়ার করতে পারতো না। কিন্তু যেহেতু এখানে কোনো কিছু স্পেসিফিকেশন নেই, বুঝে নিতে হবে যে ফার্ম এখানে গ্যারেন্টি দিচ্ছে, আর ফার্ম যদি গ্যারেন্টি দেয় তাহলে কিন্তু আমাকে আগে দেখতে হবে ডেফিসিয়েন্সি কতটা। দেখো এখানে 50,000 টাকা প্রফিট হয়েছে, তাহলে 50,000 টাকা যদি প্রফিট হয় তাহলে জেড কত টাকা পাবে? রেশিও হচ্ছে 2:1:1, তাহলে জেড উইল গেট 50,000 ডিভাইডেড বাই 1/4। 50,000 ইন্টু 1/4 মানে হচ্ছে যে রেশিওটা আছে 2:1:1, তাহলে সেই অনুযায়ী 1/4 পাবে। তাহলে জেড এর যে অ্যামাউন্ট হচ্ছে সেটা কত? অ্যাজ পার অ্যাকচুয়াল ক্যালকুলেশন 12,500, কিন্তু গ্যারেন্টি দিয়েছে কত? 14,000। তাহলে এখানে মাথায় রাখতে হবে যে গ্যারেন্টেড অ্যামাউন্টটা হচ্ছে কিন্তু 14,000, গ্যারেন্টেড অ্যামাউন্ট 14,000। তাহলে হুইচ ইজ দ্য অ্যামাউন্ট অফ ডেফিসিয়েন্সি? ডেফিসিয়েন্সি হবে কত? 1,500। এই 1,500 হচ্ছে ডেফিসিয়েন্সি। তাহলে এই ডেফিসিয়েন্সি, এই অ্যামাউন্ট অফ ডেফিসিয়েন্সি শুড বি বর্ন বাই এক্স অ্যান্ড ওয়াই ইন দেয়ার প্রফিট শেয়ারিং রেশিও। তাহলে এক্স অ্যান্ড ওয়াই এর মধ্যে প্রফিট শেয়ারিং রেশিও কত আছে? 2:1। তাহলে এখানে কিন্তু 2:1 অনুপাতে আমাকে কি করতে হবে? 2:1 অনুপাতে আমাকে এটাকে ডিস্ট্রিবিউট করতে হবে। তাহলে সিম্পল এবার ভেঙে দিলেই হয়ে যাবে। তো দেখো 1,500 যদি 2:1 এ ভাঙি তাহলে একজন হবে কি 1,500 ইন্টু 2/3 উইল গেট ডেফিসিয়েন্সি, আর 1,500 ইন্টু 1/3 তাহলে একজন হবে 1,000 আর একজন হবে 500। তাহলে অপশন কোথায় আছে? দেখো বি অপশন হচ্ছে আমাদের 1,500 আছে। তাহলে এইভাবে যদি আমাদের ডেফিসিয়েন্সির অঙ্ক আসে তাহলে এটা মাথা ঠান্ডা করে কিন্তু করবে, আগে দেখে নেবে ফার্ম গ্যারেন্টি দিচ্ছে না পার্টনার গ্যারেন্টি দিচ্ছে, সেই অনুযায়ী আমাদের প্রসেস করতে হবে। তো আশা করি এটা বোধগম্য হয়েছে সবার। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি আমরা। নেক্সট একটা ডায়াগ্রামের ছবি আছে, ডায়াগ্রামটা ভালো করে বুঝবে তারপরে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। দেখো পি কিউ আর সোজা ডায়াগ্রাম, একটা সিম্পল প্রসেসের ডায়াগ্রামটা দেওয়া আছে। পি কিউ আর পার্টনার্স ইন এ ফার্ম শেয়ারিং প্রফিট অ্যান্ড লসেস ইন 5:4:1। এখানে 5:4:1 অনুপাতে কি হচ্ছে? তিনজনে কি করছে? ডিস্ট্রিবিউট করছে। দ্য ডিস্ট্রিবিউটেবল প্রফিট ইজ 1 লাখ। ডিস্ট্রিবিউট প্রফিট কত? 1 লাখ। ফর দ্য শেয়ার অফ প্রফিট হুইচ অফ দ্য ফলোইং ডায়াগ্রাম ইজ অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে এবার ডায়াগ্রাম থেকে বুঝতে হবে যে কার কতটা, কোন ডায়াগ্রামটা অ্যাপ্রোপ্রিয়েট, এইটা না এইটা না এইটা না এইটা। তাহলে এখানে প্রথম ডায়াগ্রামটা আগে ভালো করে ফলো করো। প্রথম ডায়াগ্রামে দেখতে পাচ্ছি এইখানে পি কিউ আর, এই কালার দেখানো আছে। পি এর হচ্ছে এই অ্যামাউন্টটা, এখানে আমি একটু বলে দিই, এখানে হচ্ছে রুপিস ইন 1000 এটা দেওয়া আছে, রুপিস ইন 1000, এগুলো সব রুপিস ইন 1000। আর এখানে প্রফিট মেজার করছি, ঠিক আছে? তো এখানে প্রফিট যদি মেজার করি আর এখানে পার্টনারদের সেই এগুলো বলেছি, তাহলে পি কিউ আর এটা হচ্ছে পি এর ভ্যালু, এটা হচ্ছে কিউ এর ভ্যালু, এটা হচ্ছে আর এর ভ্যালু। তাহলে এখানে অ্যানালিসিস করো যে এটা যে 20,000, এই বারটা হচ্ছে 20,000, এই অবধি হচ্ছে 20,000, এই অবধি হচ্ছে 20,000, এই হচ্ছে 40,000, এই হচ্ছে 60,000, ঠিক আছে? আর এই 20,000 ইন বিটুইন মান আছে, ধরে নিতে হবে মিড পয়েন্টটা হচ্ছে 10,000, 40 আর 20 মিড পয়েন্টটা ধরতে হবে 30,000, 60 আর 40 মিড পয়েন্টটা ধরতে হবে কত? 50,000। এই হচ্ছে আমাদের চার্টের বিষয়বস্তু। এবার কোন চার্টটা অ্যাপ্রোপ্রিয়েট, তাহলে আমাকে জানতে হবে যে যদি আমাদের এই 1 লক্ষ টাকা থাকে প্রফিট, তাহলে 1 লক্ষ টাকাটার মধ্যে দেখা যাচ্ছে কোন রেশিওতে আমরা ভাগ করছি? 5:4:1।
ইন 5:4:1। তাহলে এই 5:4:1 যদি ভাগ করি তাহলে পি পাবে কত, কিউ পাবে কত, আর পাবে কত। পি পাবে 1 লাখ ইন্টু 5/10, তাহলে কত হচ্ছে 50,000। কিউ পাবে কত 1 লাখ ইন্টু 4/10 মানে কত 40,000 কে। আর পাবে কত 1 লাখ ইন্টু 1/10 মানে হচ্ছে 10,000 কে। তাহলে 50,000 কে, 40,000 কে আর 10,000 কে। এইখানে বারটা দেখো, এটা তো 10,000 পি এর বলছে, তাহলে পি তো 50,000 টাকা, তাহলে এটা হবেই না। এখানে বারটা দেখো পি এর, এখানে বারটা দেখো কত হচ্ছে বি এরটা হচ্ছে পি দেখাচ্ছে কত 30,000 এর বারের ইকুয়াল, কিউ দেখাচ্ছে যে 30,000 বারের ইকুয়াল, আর দেখাচ্ছে হচ্ছে ওই 45 এখানে দেখাচ্ছে, তো 45 না হয়ে মিড পয়েন্ট মানে 45 আর 30-এর মাঝখানে দেখাচ্ছে। তাহলে যাই হোক, এটা আর এর কোয়ান্টিটিটা ওরকমই, তাহলে এইটা অবশ্যই হবে না, 30-30 ইকুয়াল হচ্ছে না। নেক্সট এটা হচ্ছে দেখো পি এর ক্ষেত্রে 40,000, কিউ এর ক্ষেত্রে 50,000, আর এর ক্ষেত্রে 10,000 দেখাচ্ছে, কিন্তু ছিল কত 50,000, 40,000 আর 10,000। তাহলে এখানে অ্যাপ্রোপ্রিয়েট কোনটা হচ্ছে, তাহলে এই পি এর বারটা হচ্ছে 50,000-এ হিট করেছে, পি এর বারটা হচ্ছে 50,000-এ হিট করেছে, এই বারটা 50,000। কিউ এর বারটা দেখো 40,000-এ হিট করেছে, আর এর বারটা দেখো কোথায় হিট করেছে 10,000-এ। তাহলে আমাদের ছিল 50,000, 40,000, 10,000, এখানেও দেখো 50,000, 40,000, 10,000। তাহলে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট চার্ট কোনটা, সি। তাহলে এখানে এই চার্টটা দেখে আমাকে দেখতে হবে যে কোনটা ঠিক। এখানে দেখা গেল তাহলে কোনটা ঠিক, সি এরটা হচ্ছে ঠিক, রাইট। এইভাবে কিন্তু আমাদের চার্ট বেসড কোয়েশ্চেন আসতে পারে। এটা একটু অ্যানালিসিস করলে সোজাই, একটু অ্যানালিসিস করলেই তোমরা কিন্তু পারবে। নেক্সট 8 নম্বর কোয়েশ্চেনে চলে আসছি। 8 নম্বর কোয়েশ্চেনে চলে আসছি, দেখো ভক্তি লিমিটেড ইস্যুড 1012%, 1000 হচ্ছে সংখ্যাটা, 1012% ডিবেঞ্চার অফ ₹50 ইচ, কত 50 টাকা করে এক একটা শেয়ার, এক একটা ডিবেঞ্চারের দাম, অ্যাট ডিসকাউন্ট 10%, ডিসকাউন্টে ইস্যু করা হলো, ডিসকাউন্ট ইস্যু করা হলো, অ্যান্ড দ্য ডিবেঞ্চার আর রিডিমেবল অ্যাট এ প্রিমিয়াম 20% আফটার 6 ইয়ার্স। তাহলে দুটো জিনিস আমাদের মাথায় রাখতে হবে, তোমরা অলরেডি জানো সকলেই, যে যদি আমাদের ডিসকাউন্টে ইস্যু হয় তাহলে সেটা হচ্ছে কোম্পানি ভিউ পয়েন্ট থেকে একটা লস। আবার যদি আমাদের ডিসকাউন্ট প্রিমিয়ামে রিডেমশন হয়, রিডেমশন মানে কি জানো জানো তোমরা, রিডেমশন মানে কি, রিডেমশন মানে হচ্ছে পরিশোধ করা। তা যদি আমাদের পরিশোধ করা হয় 20% এক্সট্রা প্রিমিয়ামে, তাহলে এই 10% আর এই 20% দুদিক থেকে কিন্তু আমাদের লস জেনারেট করবে। আমি যখন ইস্যু করছি ডিসকাউন্টে, তার মানে কি কাস্টমারদের কাছ থেকে আমি বিক্রি করছি তখন কম পয়সা নিয়ে, তাহলে কি হচ্ছে সেটা ডিসকাউন্ট, ডিসকাউন্ট হলে তাহলে আমার লস, কোম্পানি ভিউ পয়েন্ট থেকে লস, কোম্পানি ভিউ পয়েন্ট থেকে এখানে তাহলে এই 10% একটা লস হলো। আবার যখন আমি জিনিসটাকে শোধ করছি, রিডিং করা মানে হচ্ছে শোধ করা, যখন আমি এই ডিবেঞ্চারের অ্যামাউন্টটা শোধ করছি ইন ফিউচারে ডিবেঞ্চার হোল্ডারদের, তখন কিন্তু আবার বেশি দামে আমি প্রিমিয়াম দিয়ে শোধ করছি। তাহলে একদিকে আমি ইস্যু করেছিলাম 10% লস, একদিকে আমি বিলি করেছি যখন তখন 20% প্রিমিয়ামে, তাহলে এই 10% আর 20% টোটাল লস আমার কত হলো 30%। তাহলে এবার দেখো আমাদের প্রশ্ন করেছে দ্য লস অন ইস্যু অফ ডিবেঞ্চার কত। এখানে একটা জিনিস বলে রাখি যে এই যে ডিসকাউন্ট আমরা দেখলাম, ডিসকাউন্ট অন ডিবেঞ্চার, ডিসকাউন্ট অন ডিবেঞ্চার, এটা কিন্তু অলরেডি ইস্যু করার সময় অ্যাকচুয়ালি হয়ে গেছে, ইস্যু করার সময় কিন্তু আমি অ্যাকচুয়ালি পেয়ে গেছি, মানে অ্যাকচুয়াল লস জেনারেট হয়ে গেছে। আর এই ডিসকাউন্টের সঙ্গে সঙ্গে যখন আমি রিডেমশনের জন্য প্রিমিয়াম দিচ্ছি তখন তাকে বলা হবে প্রিমিয়াম অন রিডেমশন। কি বলা হবে, প্রিমিয়াম অন রিডেমশন। এটা কিন্তু এখনো পর্যন্ত জেনারেট করেনি এই লসটা, এটা হচ্ছে ইন ফিউচারের এক্সপেক্টেড লস। তাহলে আমার যদি লস বার করতে হয় তাহলে দুটোকে কিন্তু একসঙ্গে নিয়ে আমাকে লসটা বার করতে হবে। তাহলে এখানে দেখো টোটাল ছিল 1000 ডিবেঞ্চার, 50 ইচ, 1000 ইন্টু 50 করলে কত হচ্ছে দেখো, 1000 ইন্টু 50 করলে 50,000, ঠিক আছে, 50,000 ইন্টু কত পার্সেন্ট এখানে ছিল 10%, আর এটা কত ছিল 20%, তাহলে এটা হবে 10%,
আর এটা হবে কত 50,000 এর 20%। তাহলে টোটাল লস হলো কত দেখো, এখানে 10,000 10% মানে হচ্ছে 5,000, আর 50,000 এর 20% মানে হচ্ছে 10,000, টোটাল হচ্ছে 15,000 টাকা লস। তাহলে লস যখন আমরা লিখবো, লস অন ইস্যু অফ ডিবেঞ্চার, ইস্যু অফ ডিবেঞ্চার যখন বার করব তখন কিন্তু এই টোটাল 15,000ই হবে আমাদের অ্যান্সার। তাহলে এখানে কত অ্যান্সার হবে 15,000, তাহলে এই অপশনটা আমাদের হচ্ছে অ্যান্সার হবে। তাহলে আশা করি বোঝা গেল, এইভাবে কিন্তু আমাদের ক্যালকুলেশন করতে হবে। সুতরাং লস বলতে শুধুমাত্র একটাকে বোঝাবে না, এখানে কিন্তু ডিসকাউন্ট ইস্যু করছে সেটাও লস, প্রিমিয়ামে যখন রিডেমশন করছে সেটাও লস। তাহলে বোথ লস আর টু বি কাউন্টেড ফর অ্যান্ড ইট ইজ টু বি ডিটারমাইন্ড। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। Asha, Mr. Badul is a partner of a firm and he drew an equal amount regularly at the end of each month for 12 months. Interest was charged at the rate of 5%. তাহলে দেখো এইখানে বলেছে at the end of each month তোলা হবে, ফর 12 মান্থের জন্য এটা কিন্তু ড্রয়িং করছে। আর ইন্টারেস্ট ওয়াজ চার্জ এট দ্য রেট অফ 5%। ইফ ইন্টারেস্ট অন ড্রয়িংস অ্যামাউন্টেড টু রুপিস 5,500, দেন দ্য ড্রয়িংস পার মান্থ কত হবে এটা বার করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে যে মিস্টার বাদল আছে, বাদল কিন্তু প্রত্যেক মাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা তুলছে। এবার এইটা যদি তোলে তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে ইকুয়াল অ্যামাউন্টে কিন্তু 12 মাসে তুলছে এবং অ্যাট দ্য এন্ড অফ ইচ মান্থ। তার মানে কি, যদি জানুয়ারি মাসে তোলে তাহলে জানুয়ারি মাসের একদম শেষে, যদি ফেব্রুয়ারিতে তোলে ফেব্রুয়ারির একদম শেষে, এইভাবে কিন্তু আমাদের চলতে থাকবে। এবং এটা রেগুলারলি তুলতে তুলতে, তার মানে 12 মাসে 12টা উইথড্রল হচ্ছে। সেই জায়গা থেকে ইন্টারেস্ট চার্জ হচ্ছে কত 5% ইন্টারেস্ট চার্জ হচ্ছে। অবশ্যই এটা পার অ্যানামই ধরতে হবে, আমাদের পার অ্যানাম ধরে নেবো। ঠিক আছে, ইফ ইন্টারেস্ট অন ড্রয়িংস অ্যামাউন্টেড টু রুপিস 5,500, ইন্টারেস্ট অন ড্রয়িংটার অ্যামাউন্ট কিন্তু অলরেডি গিভেন, এটা বলে দিয়েছে। কিন্তু যেটা বলেনি সেটা হচ্ছে কত টাকা করে প্রত্যেক মাসে তুলছে, দিস ইজ নট গিভেন। তো এই জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে, কিভাবে ক্যালকুলেট করবে এটা কিন্তু ভাবনা চিন্তা করে করতে হবে। তো নিয়মটা কি আগে জেনে নাও। নিয়মটা, যদি অ্যাট দ্য এন্ড অফ দ্য বিগিনিং অফ দ্য ইয়ার তোলে, তাহলে অন অ্যান অ্যাভারেজ 6.5 মান্থসের ইন্টারেস্ট দিতে হয়। যদি অ্যাট দ্য মিডল অফ দ্য ইয়ারে তোলে তাহলে 6 মান্থসের ইন্টারেস্ট প্রোভাইড করতে হবে। আর যদি অ্যাট দ্য এন্ড অফ দ্য ইচ মান্থ তোলে, ইচ মান্থ তোলে, তাহলে 5.5 মান্থসের অন অ্যান অ্যাভারেজ ইন্টারেস্ট কিন্তু দিতে হয়। এটা হচ্ছে নিয়ম। এবার যদি বার করতে না পারে যে 5.5 কেন হচ্ছে, এটাও বলে রাখি 5.5 বা 6.5 কেন হয়। আমি 5.5টাই আগে বলি। ধরো জানুয়ারি মাসের এন্ডে তুলেছে, এন্ডে তুললে তাহলে এটার উপর ইন্টারেস্ট কত হবে 11 মান্থসের ইন্টারেস্ট দিতে হবে যদি মান্থলি বেসিসে ক্যালকুলেট করি। আর একদম শেষ ডিসেম্বরের এন্ডে তুলেছে, তাহলে এটার উপর কোনো রকম ইন্টারেস্ট দিতে হচ্ছে না। তাহলে এই প্রথম মাসে যতটা মাসের ইন্টারেস্ট দিচ্ছে আর লাস্ট মান্থে যতটা মাসের ইন্টারেস্ট দিচ্ছে তার অ্যাভারেজ করতে হবে। অর্থাৎ 11/2 করো, 11/2 করলেই দেখো 5.5 মান্থস চলে এলো এবং এটার ওপরেই আমাদের মান্থলি বেসিসে ইন্টারেস্ট কিন্তু দিতে হবে। এটা আমাদের নিয়মেই আছে, আমাদের কিন্তু 5.5 মাসের ইন্টারেস্টটা কিন্তু দিতে হবে। এবার ক্যালকুলেশনে আমাদের কিন্তু অ্যামাউন্ট অফ ড্রয়িংটা বার করতে বলেছে। অ্যামাউন্ট অফ ড্রয়িংটা যদি বার করতে বলে তাহলে তোমাকে ক্যালকুলেশনটা কি করতে হবে, ধরে নেবো যে এই ড্রয়িংয়ের পরিমাণটা কত এক্স, প্রত্যেক মাসে শেষে এক্স টাকা করে তুলছে। এবার এই এক্সটা যদি তুলি তাহলে প্রত্যেক মাসে তোলা মানে কতবার টার্মসে তুলছে, 12 টার্মসে তুলছে, মানে 12 বার তুলছে।
তাহলে ফর্মুলাটা কি, এক্স ইন্টু 12, তারপরে কত মাসের কত রেট আছে, 5% রেটে ইন্টারেস্ট আছে, তাহলে 5/100, তারপরে কি হবে, কত মাসের আমাকে অন অ্যান অ্যাভারেজ ইন্টারেস্ট দিতে হবে, 5.5/12, তাহলে এইভাবে যদি এক্স ইন্টু 12 ইন্টু 5/100 ইন্টু 5.5/12 হয়, তার ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট হচ্ছে কত, 5,500। এটা কিন্তু বলে দিয়েছে, গিভেন, অলরেডি গিভেন। কত, কোথায় দেখো, এই যে এই অ্যামাউন্ট 5,500 গিভেন। তাহলে এখানে কিন্তু আমরা এবার ক্যালকুলেশনটা যদি করে দিই তাহলেই কিন্তু কাজ হয়ে যাবে, কাজ কিন্তু আর আমাদের ক্যালকুলেশন করলেই আমাদের অ্যান্সার কিন্তু অলরেডি বেরিয়ে যাবে। কিভাবে হবে দেখে নাও। তাহলে এখানে ছোট করো, x into 12 into 5/100 into 5.5/12 equals to 5,500। তাহলে এখানে হলো 12 কাটলো, এখান থেকে এবার 5,500 into 100 into 10 divided by 5 আর 5.5, এটা সলভ করলেই হয়ে যাবে 5.5। তাহলে এটা কাটলো 100, এটা কাটলো 2, তাহলে কত হলো দেখো, 2,00,00, তাহলে 20,000 হয়ে গেল আমাদের অ্যান্সার। এখানে অ্যান্সারটা তাহলে কত হবে, ডি। এইভাবে কিন্তু আমাদের ক্যালকুলেশনটা করতে হবে। নেক্সট, চলে আসি, টোটাল অ্যাসেটস এক্সক্লুডিং ফিকটিসিয়াস অ্যাসেটস অফ এ ফার্ম ইজ 9,60,000। ফিকটিসিয়াস অ্যাসেটস ছাড়া টোটাল অ্যাসেটস এর পরিমাণ কত, 9,60,000। ইট হ্যাজ কারেন্ট লায়াবিলিটিস অফ রুপিস 1,80,000। ইফ দ্য টোটাল অ্যাসেটস টু ডেট রেশিও, টোটাল অ্যাসেটস টু ডেট রেশিও বলে দিয়েছে আমাদের এখানে, টোটাল অ্যাসেটস টু ডেট রেশিও বলে দিয়েছে এখানে কত, 3:1, দেন দ্য ডেট ইকুইটি রেশিও উইল বি কত। তাহলে এখানে আমাদের কি বার করতে হবে, ডেট ইকুইটি রেশিও বার করতে হবে। ডেট ইকুইটি রেশিওর জন্য কি দরকার আমার, লং টার্ম ডেট বাই শেয়ার হোল্ডার ফান্ড। লং টার্ম ডেট বার করতে হবে, শেয়ার হোল্ডার ফান্ড বার করতে হবে, এই দুটো আমার রিকোয়ারমেন্ট। তাহলে এখান থেকে কি করে পাবো, টোটাল অ্যাসেটস আমাদের কিন্তু এখানে বলে দেওয়া আছে, আর টোটাল অ্যাসেটস টু ডেট রেশিও বলে দিয়েছে 3.2:1। টোটাল অ্যাসেটস টু ডেট রেশিওর ফর্মুলা কি, টোটাল অ্যাসেটস ডিভাইডেড বাই লং টার্ম ডেট ইকুয়ালস টু 3.2:1, এটা বলে দিয়েছে। তাহলে এখান থেকে টোটাল অ্যাসেটস পুট করে আমরা লং টার্মটা বের করে নিতে পারবো। তাহলে দেখে নিই, টোটাল অ্যাসেটস টু ডেট রেশিও, লং টার্ম ডেট ইকুয়ালস টু 3.2/1। তাহলে 3.2/1 হয় যদি, টোটাল অ্যাসেটস এর পরিমাণ কত, 9,60,000, অলরেডি গিভেন 9,60,000 দেওয়া আছে। আর এই 3.2টাকে এদিকে নিয়ে এলাম, তাহলে লং টার্ম ডেট পেয়ে গেলাম, লং টার্ম ডেট পেয়ে গেলাম। এখান থেকে পয়েন্ট তুলে 3,0,0,0,0, তাহলে 3 লাখ লং টার্ম ডেট হয়ে গেল দেখো, 3 লাখ লং টার্ম ডেট ইকুয়ালস টু 3 লাখ, 3 লাখ পেয়ে গেলাম। তাহলে এবার দেখো এখান থেকে আমাদের ডেট ইকুইটি রেশিও বার করতে হবে। আর কি বলেছে, কারেন্ট লাইবিলিটি বলে দিয়েছে 1,80,000। কারেন্ট লাইবিলিটি যদি 1,80,000 বলে, লং টার্ম ডেট বলে দিয়েছে 3 লাখ, তাহলে এই কারেন্ট লাইবিলিটি আর লং টার্ম ডেটকে যদি টোটাল অ্যাসেটস থেকে বাদ দিতে পারি, তাহলে আমরা পেয়ে যাবো কিন্তু ইকুইটি শেয়ার হোল্ডার ফান্ড বা শেয়ার হোল্ডার্স ফান্ড। শেয়ার হোল্ডার ফান্ডটা কি করে বেরোয়, শেয়ার হোল্ডার্স ফান্ড এর সঙ্গে লং টার্ম ডেট আর শর্ট টার্ম ডেট, এই তিনটেকে যোগ করলে আমরা টোটাল লাইবিলিটি পাই। আর টোটাল লাইবিলিটি কার সঙ্গে সমান হয়, টোটাল লাইবিলিটি টোটাল অ্যাসেটস এর সঙ্গে সমান হয়, টোটাল অ্যাসেটস এর সঙ্গে সমান হয়। তাহলে টোটাল অ্যাসেটস এর পরিমাণ কত, এখানে 9,60,000। তাহলে এটা যদি 9,60,000 হয়, শর্ট টার্ম মানে হচ্ছে কারেন্ট লাইবিলিটি হচ্ছে 1,80,000 গিভেন। লং টার্ম ডেট মানে হচ্ছে, লং টার্ম ডেট এক্ষুনি বেরোলো 3 লাখ বেরোলো,
তাহলে 9,60,000 থেকে 3,00,000 আর 1,80,000 যদি বাদ দিই তাহলে আমাদের শেয়ার হোল্ডার্স ফান্ড পেয়ে যাবো। তাহলে কত পাচ্ছি? 9,60,000 থেকে 3,00,000, তাহলে 9,00,000 থেকে 6,60,000, 6,60,000 থেকে 2,00,000 বাদ দাও। তাহলে 4,80,000 থাকছে। 4,80,000 আমাদের কিন্তু হয়ে গেল শেয়ার হোল্ডার্স ফান্ড। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম শেয়ার হোল্ডার্স ফান্ড হচ্ছে 4,80,000। ব্যাস, এবার সিম্পলি ফর্মুলা ফেলে দেবো, ডেট ইকুইটি রেশিও। ডেট ইকুইটি রেশিওর ফর্মুলা কি? ডেট ইকুইটি রেশিওর ফর্মুলা হচ্ছে লং টার্ম ডেট বাই শেয়ার হোল্ডার্স ফান্ড। তাহলে এখানে আমরা কি করব? লং টার্ম ডেট বাই শেয়ার হোল্ডার ফান্ড অ্যাপ্লাই করে দেবো। লং টার্ম ডেট বাই শেয়ার হোল্ডার্স ফান্ড। লং টার্ম ডেটটা ছিল 3,00,000 আর শেয়ার হোল্ডার্স ফান্ড হয়েছে 4,80,000। $3,00,000, 4,80,000। তাহলে 5/8 বেরোলো, এটা কি হবে? 6.25:1। তাহলে এটা হচ্ছে সি এর অ্যান্সার। এই গেল 10।